নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে এর প্রথম অংশ বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নিই বায়ুমণ্ডল কি। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে তার অভ্যন্তর ভাগ থেকে নির্গত বিভিন্ন পদার্থের একটি অংশ গ্যাসের আকারে বিস্তৃত হয়ে বায়ুমণ্ডলকে সৃষ্টি করেছে। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে বলয় আকারে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসের আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলি। এবার বায়ুমণ্ডলের বিভিন্ন যে স্তরগুলো সেগুলো আমরা জানব। বায়ুমণ্ডলে মূলত 6টি স্তর আছে। প্রথমে যে স্তর তাকে আমরা বলি ট্রোপোস্ফিয়ার, তারপর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে আমরা আয়নোস্ফিয়ারও বলে থাকি। এরপর আছে এক্সোস্ফিয়ার এবং তার উপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। তো প্রথমে আমরা ট্রোপোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। ট্রোপোস্ফিয়ার বলি যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিমি উচ্চতা পর্যন্ত। এই যে 16 কিমি বললাম, এটা কিন্তু সব জায়গায় 16 কিমি নয়। মেরু অঞ্চলের ক্ষেত্রে এই 16 কিমি উচ্চতা হয়ে যাবে 9 কিমি। অর্থাৎ মোটামুটি ভূপৃষ্ঠ থেকে আমরা বলবো 16 কিমি উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার ধরা হয়। এর উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস। মানে যত আমি আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকবো আমার উষ্ণতা কমতে থাকবে এবং তার সাথে চাপও কমতে থাকে। এবার 1 কিলোমিটার উচ্চতা যখন আমি উপরে উঠে যাব তখন উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। এখানে এই স্তরে ঝড়, বজ্রপাত, বৃষ্টি এইসব সংগঠিত হয় বলে এই স্তরকে আমরা বলে থাকি ক্ষুব্ধমণ্ডল। এবং এই যেখানে ট্রোপোস্ফিয়ার শেষ হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, সেই যে সীমান্ত অঞ্চলটিকে বলি ট্রোপোপোজ। ট্রোপোপোজের উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস হয়। এরপর আসছি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে মোটামুটি 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার স্থান পর্যন্ত। এবং এই ট্রোপোস্ফিয়ারের যেটা হাইয়েস্ট ওপর দিক, সেখান থেকে 50 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি। এখানে আবার উষ্ণতা কিন্তু উল্টো হয়ে যায়, মানে যখন আমি ওপর দিকে যাব তখন উষ্ণতা বাড়তে থাকবে। এখানে -56 ডিগ্রি সেলসিয়াস ছিল, আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি, উষ্ণতা বাড়তে বাড়তে একদম ওপরে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। এখানে জলীয় বাষ্প, মেঘ এসব এমনকি উষ্ণতারও কোনো পার্থক্য থাকে না বলে এই অংশে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এইসব প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে না। সেই জন্য একে বলা হয় শান্তমণ্ডল। অর্থাৎ শান্তমণ্ডল কোন স্তরকে বলে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে মোটামুটি এই 15 থেকে 35 কিলোমিটার যে অঞ্চল, সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পড়ছে, সেখানে ওজোন গ্যাস সমৃদ্ধ স্তর থাকে। তাকে আমরা ওজোন স্তর বলে থাকি বা ওজোনোস্ফিয়ার বলি। ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলে থাকি। আমরা আরও একটি ছবি দেখি, যেটি থেকে আমরা এখানে স্তরগুলি আরও একটু ভালোভাবে বুঝতে পারবো। এখানে ছবিটি মোটামুটি এই রকমভাবেই আঁকা আছে, দেখতে পাচ্ছ সবাই? এরপর আমরা বায়ুমণ্ডলের স্তরগুলি নিয়ে আরও একটি ছবি দেখি। এই ছবিটা দেখো, এখানে যে অংশটা কালো রং করা আছে এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ। এই জায়গা ভূপৃষ্ঠ। এখান থেকে যে ট্রোপোস্ফিয়ার আছে এবং ট্রোপোস্ফিয়ারের ওপর আছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন গ্যাসের স্তর আছে, এটিকে আমরা ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর বলে থাকি। 30 কিলোমিটার উচ্চতায় ওজোনের ঘনত্ব হয় সর্বাধিক, সবচেয়ে বেশি ঘনত্ব হয় 30 কিলোমিটার উচ্চতায়। এই অংশে জেট বিমানগুলো চলাচল করে এবং এই স্তরে বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠে যে বায়ুর চাপ তার চেয়ে 1000 ভাগের 1 ভাগ হয়, অর্থাৎ বায়ুর চাপ অনেক কম। এর যে ঊর্ধ্বসীমা, একে আমরা বলি স্ট্র্যাটোপোজ। এবার যেখানে আমার স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়ে গেল, তারপর থেকে মেসোস্ফিয়ার শুরু হচ্ছে।
এটি 85 কিমি উচ্চতা পর্যন্ত থাকে মেসোস্ফিয়ার। এখানের উচ্চতা হচ্ছে প্রায় 85 কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 কিমি, মানে স্ট্র্যাটোস্ফিয়ার এখানে 45 কিমিতে শেষ হয়ে গেছে, এখান থেকে 85 কিমি। এর উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -92 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যত আমি ওপর দিকে যাব উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে -92 ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। মেসোস্ফিয়ারের যেটা ঊর্ধ্বসীমা তাকে আমরা বলছি মেসোপোজ। এরপর আসছি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এই অঞ্চল, এটি প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে এখানে 85 থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এখানে আবার যত উপর দিকে যাব উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে -92 ডিগ্রি ছিল, যত উপর দিকে যাব মানে এত দ্রুত উষ্ণতা বাড়তে থাকে যে এর শেষ অবস্থায় গিয়ে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা হয়ে যায়। এই অঞ্চলে সূর্য, মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে আসা যে আলট্রাভায়োলেট রশ্মি, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এমনকি মহাজাগতিক রশ্মি যেগুলো কসমিক রে বলি, সেই সমস্ত রশ্মি এখানে শোষিত হয়, ফলে উষ্ণতা তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই স্তরে অবস্থিত যে রেডিও তরঙ্গ সেটি প্রতিফলনের জন্য পৃথিবীতে বেতার যোগাযোগ করা সম্ভব হয় এবং এই স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়। যদি প্রশ্ন আসে মেরুজ্যোতি কোন স্তরে সৃষ্টি হয়, তাহলে এটা হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এবং এরপরে আসছি এক্সোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ার যেখান থেকে শুরু হচ্ছে সেটা প্রায় 1500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়। এখানেও উষ্ণতা আস্তে আস্তে আমার বাড়তে থাকবে, উষ্ণতা বাড়তে থাকবে এবং কতটা বাড়তে থাকবে শেষ অবস্থায় গিয়ে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয় উষ্ণতা। এই স্তরে কি থাকে? কৃত্রিম উপগ্রহ থাকে। উপগ্রহ মহাকাশ স্টেশনের এই স্তরে অবস্থান করে কৃত্রিম উপগ্রহ। আর থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের যে সংযোগকারী রেখাটি সেটিকে বলি থার্মোপোজ। এরপরে কি আছে? ম্যাগনেটোস্ফিয়ার। যেখানে এক্সোস্ফিয়ার শেষ হয়ে গেল তারপরে ম্যাগনেটোস্ফিয়ার শুরু হয়ে যাচ্ছে। এটি প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এর উষ্ণতা তো আরও অনেক বেশি, মানে 1600 ডিগ্রি সেলসিয়াস থেকেও আরও অনেক বেশি। এবং ওই যে 10,000 কিলোমিটার বললাম সেটাই কিন্তু বায়ুমণ্ডলের আমার সবচেয়ে ঊর্ধ্বসীমা। এবার দেখো যে বায়ুমণ্ডলে গ্যাস, মানে যেভাবে আমরা স্তরগুলো বিন্যাস করেছিলাম এটা আরেকভাবে আমরা করে থাকি, যেটা হচ্ছে গ্যাসের রাসায়নিক গঠন অনুসারে। সেভাবে আমরা কি দুরকমভাবে ভাগ করা যায়, একটাকে বলি সমমণ্ডল এবং আরেকটিকে বলি বিষমমণ্ডল। সমমণ্ডল অর্থাৎ কি? সমমণ্ডল মানে হচ্ছে যে এখানে বিভিন্ন উপাদানগুলি সর্বত্র সমান অনুপাতে ছড়িয়ে থাকে। আবার বিষমমণ্ডল মানে হচ্ছে যে সব উপাদানগুলো সমান অনুপাতে থাকবে না। সমমণ্ডল বলতে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই অঞ্চল পর্যন্ত সমস্ত উপাদানগুলো সমানভাবে ছড়িয়ে থাকে। এবং তার উপরে যখন আরও চলে যাচ্ছি আয়নোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, সেখানে সমানভাবে ছড়িয়ে থাকছে না, সেই জন্য এই অংশকে বিষমমণ্ডল বলি। ভূপৃষ্ঠ থেকে যত আমি উপর দিকে যাব উচ্চতা যখন বৃদ্ধি পাবে বায়ুর চাপটা আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি আমি 1 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওপরে উঠি, সেখানে বায়ুর চাপ আমার 8.5 সেন্টিমিটার পারদস্তম্ভের যে চাপ সেই হারে কমতে থাকে। সেই জন্য ভূপৃষ্ঠ থেকে যখন আমি 100 কিলোমিটার উচ্চতায় যাব তখন বায়ুর চাপ হবে 10⁻⁻6 সেন্টিমিটার পারদস্তম্ভের যে চাপ, অর্থাৎ বায়ুর চাপ অনেক কম হয়। এরপর আমরা ওজোন স্তর নিয়ে কিছু কথা বলবো। ওজোন স্তর আমরা বললাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর থাকে আর সবচেয়ে বেশি ঘনত্ব হয় ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতায়। এবার ওজোন স্তরটা কিভাবে হয়েছে কি এর সম্পর্কে একটু জেনে নিই। স্ট্র্যাটোস্ফিয়ারের যেটা নিম্নাঞ্চল অর্থাৎ ভূপৃষ্ঠের সাপেক্ষে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে যে ওজোন গ্যাসের যে আবরণ আছে সেটাকে আমরা ওজোন স্তর বলি।
বায়ুমণ্ডলের এই স্তরের মধ্যে প্রায় 90% ওজোন গ্যাস এখানে অবস্থান করে। এখানে ঘনত্ব হচ্ছে, আর ওজোন গ্যাসের ঘনত্ব হচ্ছে 450 ডিইউ। ডিইউ অর্থাৎ ডবসন ইউনিট। ডিইউ অর্থাৎ ডবসন ইউনিট। ডবসন ইউনিট দিয়ে আমরা ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করে থাকি। ওজোন স্তর উৎপত্তি কিভাবে হলো না, প্রথমে স্ট্র্যাটোস্ফিয়ারে যে অক্সিজেন অণুগুলো আছে, সেই অক্সিজেন অণু যখন সূর্য থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি, সেটা ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, সেটা শোষণ করে, তারপর অক্সিজেন পরমাণুকে ভেঙে দেয়। কিভাবে ভেঙে দিচ্ছে, এই যে অক্সিজেন গ্যাস, এটা ইউভি রশ্মি যখন শোষণ করছে তখনই অক্সিজেন অণুতে ভেঙে যাচ্ছে, দুটি অক্সিজেন অণু হয়ে গেল। আবার পরের ধাপে এই অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস সৃষ্টি করলো। আবার এই ওজোন অণুও যখন অতি বেগুনি রশ্মি শোষণ করে, সেটাও আবার অক্সিজেন অণুতে পরিণত হয়ে যায়। তাহলে ওজোন স্তরের মধ্যে এই যে বিক্রিয়া, এটা সব সময় চলতে থাকে, তার ফলে একটা গতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হয় এবং ওজোন গ্যাস স্থির অবস্থাতে থেকে যায়। এরপর বলি ওজোন স্তর আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কমে যাচ্ছে। কিসের জন্য ধ্বংস হচ্ছে? NO2, CFC এগুলোর প্রভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তো এখানে সূর্যরশ্মির কি ভূমিকা ওজোন স্তর কমানোর ক্ষেত্রে? না, ওই যে বললাম, ওজোন স্তর যখন সূর্যালোকের যেটা অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যরশ্মি, সেটা শোষণ করে এইভাবে ভেঙে যাচ্ছে, অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে। আবার ওজোন গ্যাস অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে অক্সিজেন অণুতে ভেঙে যাচ্ছে। এরপর বলি সিএফসির কি ভূমিকা। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, এটা আমাদের এসি মেশিন, যেগুলো শীততাপ নিয়ন্ত্রিত মেশিন, ফ্রিজ, অর্থাৎ রেফ্রিজারেটর, এগুলোতে ব্যবহৃত হয় এবং সেগুলো বাষ্পায়িত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করছে, তারপরে ওজোন স্তরের ভাঙন ধরাচ্ছে। CFCl3 কী করে? এর অতি বেগুনি রশ্মি যখন শোষণ করে নেয়, তখন যেটি ক্লোরিন অণু এবং CFCl2তে ভেঙে যায়। এবার Cl যখন ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে, তখন ClO প্লাস অক্সিজেন অণু তৈরি করে। আবার ClO ওজোন গ্যাসের সাহায্যে বিক্রিয়া করে ক্লোরিন এবং দুটো অক্সিজেন অণু উৎপন্ন করে। এরপর জেনে নিই NO এবং NO2-র কী ভূমিকা। NO ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে NO2 এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। আবার NO2 গ্যাস ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে NO এবং অক্সিজেন গঠন করে। এই বিক্রিয়ার ফলে দেখো কি হচ্ছে, NOর পরিমাণ কমছে না, কিন্তু ওজনের অণু বিয়োজিত হতে থাকছে। এরপর আমরা UVA, UVB এসব বলে থাকি তো সূর্যরশ্মির যেটা 280 থেকে মোটামুটি 320 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, সেই রশ্মিকে আমরা UVB রশ্মি বলি। ওজোন স্তর কি করে? জীবকুল এবং উদ্ভিদ জগতের কাছে একটা প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে কাজ করে। যদি ওজোন স্তর ধ্বংস হয়ে যায়, তাহলে অতি বেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যাবে এবং আমাদের স্বাস্থ্য ও পরিবেশের ওপর মানে ভীষণ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করবে। এবং UVB অংশ কি হয়? মানুষের শরীরের কোষের ভেতর যে DNA আছে, সে DNA দ্বারা শোষিত হয়, এর ফলে ত্বক পুড়ে যায়, যেটাকে আমরা বলি সানবার্ন, অর্থাৎ মানে সূর্যালোকের ফলে পুড়ে যাওয়া, সৌরদগ্ধ। এবং UVB রশ্মির প্রভাবে কি হতে পারে? ক্যান্সার হতে পারে UVB রশ্মির প্রভাবে। আর সামুদ্রিক প্ল্যাঙ্কটনের বিনাশ হতে পারে, সামুদ্রিক মাছ প্রাণী খাদ্যের অভাবে মানে বিনাশ হয়ে যেতে পারে। ইউভির প্রভাবে বিভিন্ন প্রাণীর প্রজনন হ্রাস পেতে পারে এবং উদ্ভিদের সালোক সংশ্লেষ পর্যন্ত ব্যাহত হতে পারে।
এরপর আসছি গ্রিন হাউস ইফেক্টে। গ্রিন হাউস ইফেক্ট আর গ্লোবাল ওয়ার্মিং, এই কথাগুলোর সঙ্গে আমরা এখন সবাই ভীষণ পরিচিত। তো প্রথমে জেনে নিই গ্রিন হাউস ইফেক্ট কি। ভূপৃষ্ঠকে ঘিরে যে ওজোন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাসের যে পরিমণ্ডল সূর্য থেকে, সেগুলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দিচ্ছে। কিন্তু যখন সেটা ভূপৃষ্ঠে উত্তপ্ত হচ্ছে এবং ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত হয়ে আবার ফিরে চলে যাচ্ছে, তখন যেটাকে মহাশূন্যে ফিরে যেতে দিচ্ছে না। ওরা নিজেরা কিছুটা রশ্মি শোষণ করে নিচ্ছে, আর বাকি অংশ আবার পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ এবং তার চারদিককে গরম করে তুলছে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্রিন হাউস প্রভাব। তাহলে আমি কিসের নাম বললাম? ওজোন, জলীয় বাষ্প বলেছি, কার্বন ডাই অক্সাইড বলেছি, মিথেন বলেছি। এবং গ্রিন হাউসের প্রভাব সৃষ্টিতে এগুলির ভূমিকা আছে, এবং মানে এগুলির কতটা কীরকম ভূমিকা আছে, সবচেয়ে বেশি ভূমিকা আছে কার্বন ডাই অক্সাইডের, প্রায় 50%। মিথেনের ভূমিকা প্রায় 19%। সিএফসির ভূমিকা মোটামুটি ধরো 16%। ওজনের ভূমিকা 8%-এর মতো। জলীয় বাষ্পের ভূমিকা 2% মতো, এবং এর সাথে N2O যে 5% মতো ভূমিকা আছে। এগুলো হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের ক্ষেত্রে। এরপর বলি যে এমনি অক্সিজেন, নাইট্রোজেন এই গ্যাসগুলোর কিন্তু কোনো ভূমিকা নেই। কেন নেই? তার কারণ হচ্ছে এই গ্যাসগুলি, এরা কি হয়, এদের অণুর উপাদান যে পরমাণুর উপযুক্ত কম্পন কম্পাঙ্কের জন্য এরা ভূপৃষ্ঠ থেকে যে বিকিরিত বড় তরঙ্গ দৈর্ঘ্য, সেই ইনফ্রারেড রশ্মিকে এরা শোষণ করে নিতে পারছে, মানে শোষণ করে ধরে রাখতে পারছে। কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড এরা কি করছে, এদের পরমাণুগুলোর কম্পন কম্পাঙ্ক ওই রশ্মিগুলোকে শোষণ করে ধরে রাখার পক্ষে উপযোগী নয়, সেই জন্য ওরা গ্রিন হাউস প্রভাব দেখায় না। এরপর আসছি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে কি? ওই যে বললাম যে সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি আসছে এবং বিকিরিত হয়ে চলে যাচ্ছে, বড় তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি সেগুলোকে এরা শোষণ করে নিচ্ছে, আবার ফিরে যেতে দিচ্ছে না মহাশূন্যে, আবার পৃথিবী পৃষ্ঠে আসছে, পৃথিবী পৃষ্ঠকে গরম রাখছে। তাহলে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। এই ঘটনাগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে না? গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা বেড়ে যাচ্ছে, আর গ্রিন হাউস গ্যাসের প্রভাব বেড়ে গেলে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকবে। তাহলে পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হচ্ছে, যদি উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায় তাহলে 2050 সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা, গড় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এখন আছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পৃথিবীর গড় তাপমাত্রা। এবার এতটা পরিমাণ যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে মরু অঞ্চলে সমস্ত বরফ গলে যাবে। 1900 থেকে 2000 সালের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ার ফলে প্রায় 6% পোলার আইস ক্যাপ গলে গেছে। এরপর যদি এতটা উষ্ণতা বেড়ে যায় সব বরফ গলে যাবে, সমুদ্র জলের উচ্চতা বেড়ে যাবে, এর ফলে সমুদ্রের সংলগ্ন যে স্থলভূমি সেগুলি সমুদ্রের গর্ভে চলে যাবে, অনেক বনভূমি নষ্ট হয়ে যাবে। তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কত কুফল, মানে আমরা বুঝতেই পারছি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের কতখানি মানে পৃথিবী ধ্বংসের দিকে এগোতে চলেছে। এবার গ্রিন হাউস ইফেক্টের কি কিছু সুবিধা আছে, কিছু সুফল আছে। সেই সুফলটা কি না, যদি গ্রিন হাউসগুলো না থাকতো তাহলে পৃথিবীর গড় উষ্ণতা হতো -23 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা বললাম 15 ডিগ্রি সেলসিয়াস, মানে 32 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে উষ্ণতা শুধুমাত্র গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য। যদি না থাকতো তাহলে এই উষ্ণতায় জীবকুল বেঁচে থাকতে পারতো না, সমস্ত জীবকুল বেঁচে থাকতে পারতো না। এবার গ্রিন হাউস এফেক্ট কমানোর কি কিছু উপায় নেই? আছে, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু
কিছু কিছু উপায় আমাদের অবলম্বন করতে হবে, যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে যাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে। অপ্রচলিত শক্তি যেগুলোকে বলছি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, এগুলোর ব্যবহার বাড়াতে হবে। বনভূমিকে রক্ষা করতে হবে, বনসৃজনে জোর দিতে হবে। ফ্রেয়ন, সিএফসি ইত্যাদির ব্যবহার প্রায় 50% কমিয়ে দিতে হবে। এরপর বিশ্ব কারখানায়, শিল্প কারখানায় যেখানে দূষণের গ্যাস, সেগুলোকে পরিশোধন করতে হবে, সেগুলোর ব্যবস্থা নিতে হবে, এইসব আর কি। তো আজ এতটা পর্যন্তই থাক। আমরা মোটামুটি বায়ুমণ্ডলের স্তর, এই গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট, ওজোন স্তর, এগুলো সব নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন যে শক্তির যথাযথ ব্যবহার, সেগুলি নিয়ে আলোচনা করা হবে। তাহলে তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে এই অধ্যায় থেকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সবগুলিরই উত্তর দেওয়ার। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই লকডাউনের সময় অবশ্যই বাড়িতে থেকো।